সেটি হচ্ছে আমাদের পুষা নক্ষত্র, শনি নক্ষত্র, এটা আমরা সবাই জানি। তো সেই 8 নম্বর নক্ষত্র অনুযায়ী আপনারা সিরিয়ালের ওই পেজের উপরে দেখেন যে 1, 37, 73 এই বছরগুলো করা রয়েছে। তো প্রথমে যেটি বলেছিলাম 1, 2, 3, 4 এভাবে 36 পর্যন্ত যেতে হবে, 37 থেকে আবার যেতে হবে 72 পর্যন্ত, 73 থেকে যেতে হবে 108 পর্যন্ত, এইভাবে বসিয়ে নিতে হবে। তো নক্ষত্র অনুযায়ী আমরা এই জিনিসগুলোকে, গ্রহগুলোকে বসাবো। তাহলে প্রথম হচ্ছে আমরা নৈসর্গিক পাপ এবং নৈসর্গিক শুভ গ্রহ, এটি আমরা জানি, এটি নিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। তো সেই অনুযায়ী আমরা বিচার করব কিনা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলেছে যে ওই অনুযায়ী আমরা বিচার করব না। এই উপরে কি লেখা আছে, টার্ন অফ ভলিউম। তো তখন আমরা এখানে বৃহস্পতি প্রথম 1 বছর বয়সে কেতু পতাকিতে পেলাম বৃহস্পতি, কেতু কুণ্ডলিতে পেলাম মঙ্গল, আর গুরু কুণ্ডলিতে পেলাম রবি। তাহলে গুরু কুণ্ডলী কি দেবে, Recording in progress. কি দেবে, আর কেতু পতাকি কি দেবে, এটি আমাদের একটু জানার দরকার ছিল। তো সেটি আমরা যদি দেখি যে বৃহস্পতি ধনুভাবে বসে আছে, তো বিষলগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি আমাদের কি দেবে সেটি বের করতে গেলে বিষলগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে সব সময় বলেছি। বৃহস্পতি স্যার এই যে পরীক্ষার দিন চলে আসছে, এইগুলো কিন্তু আপনারা নোট দেখার সুযোগ পাবেন না, এগুলো সর্বদা মুখস্থ রাখতে হবে। তো বৃহস্পতি বিষলগ্ন সাপেক্ষে প্রথম হচ্ছে পাপক গ্রহ। তাহলে ওই যে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু নৈসর্গিক পাপ গ্রহ, এখানে সেটি খাটালে, যদি খাটানো হয় তাহলে কিন্তু এই গতানুগতিক পুঁথিগত বিদ্যা হবে। তো বৃষ লগ্নের জাতক বা জাতিকা যেই হোক, আমরা যদিও রবি রয় লিখেছি, তো সে জাতকই। তো জাতক যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে বৃহস্পতি প্রথম পাপক গ্রহ। তাহলে মঙ্গল কি বৃষ লগ্নে, স্যার মঙ্গল পাপই স্যার, মঙ্গল মঙ্গলের সপ্তম দ্বাদশপতি, মঙ্গল কিছু আছে স্যার, মঙ্গল স্যার স্যার মারক হিসেবে যাবে, তারপর স্যার ব্যয়পতি হিসেবে কথা আমি শুনতে পাচ্ছি না নাকি আছে। হ্যাঁ স্যার, আপনার এখানে সাউন্ডের সমস্যা হচ্ছে। স্যার পাপ গ্রহের সমানই স্যার, হ্যাঁ পাপ গ্রহের সমানই হবে স্যার, কারণ ওই শুক্র, বৃহস্পতি, মঙ্গল আর চন্দ্র 4টা গ্রহই স্যার বৃষের জন্য খারাপ। তো মঙ্গল আমাদের অবস্থান সাপেক্ষে ফল দেবে, যেহেতু বৃষ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গলের কথা কিছুই বলা হয়নি। তো মঙ্গল আমাদের প্ল্যানেটের অবস্থান অনুযায়ী তার ফলাফল হবে। তো মঙ্গল কি অবস্থানে আছে সেটি আপনাদেরই দেখে নিতে হবে, যে মঙ্গল 26 নম্বর নক্ষত্রে আছে। তো 26 নম্বর নক্ষত্রের, তার মানে সেই কিন্তু শনির নক্ষত্রে মঙ্গল বসে আছে। তাহলে শনির কিন্তু শত্রু আমরা জানি যে রবি, চন্দ্র, মঙ্গল, আর শনির নক্ষত্রেই কিন্তু আমাদের এই ত্রিপাপ চক্র অঙ্কিত হয়েছে। এই নক্ষত্রটা চন্দ্রের নক্ষত্র 8, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে শনি কিন্তু অলরেডি মঙ্গলের সাথে কানেক্ট হয়ে গেছে। তো যদি মঙ্গলের সাথে কানেক্ট হয়ে যেয়ে থাকে তাহলে আমাদের কি হবে এই মঙ্গলের ক্ষেত্রে, সেটি আমাদের অনুধাবন করতে হবে। তো আমরা একটু অনুধাবন করে চলে যাই। এইবার তারপরে রবি, রবির কথা বিষলগ্নে বলা হয়েছে যে শুভকারক গ্রহ। তো শুভকারক গ্রহ রবি কিনা, সে গুরুকুণ্ডলিতে বসে আছে। তো গুরুকুণ্ডলিতে আর রবি ওখানে তুঙ্গস্থ হয়ে 1 নম্বর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্রে বসে আছে। তো কেতুর নক্ষত্র বিশেষ করে আমরা বলি যে নিষ্ক্রিয় রবি, রবিটা সক্রিয় রবি আর কেতুটা নিষ্ক্রিয় রবি, এটি আমরা বলে থাকি। তো সেই অনুযায়ী রবি অবস্থান করছে মেষে, সে কিনা লগ্ন সাপেক্ষে চতুর্থপতি। তো চতুর্থপতি রবিকে আমরা শুভকারক বলছি, তাহলে রবি শুভ গেল। মঙ্গলটা শুভ থাকলো কিনা, বৃহস্পতির পরে রাহুর দৃষ্টি পড়লো, বৃহস্পতি 7 নম্বর নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে বসে আছে। বৃহস্পতি নিজের নক্ষত্রে বসে স্বয়ং বৃহস্পতির গৃহে দৃষ্টি দিয়েছে। বৃহস্পতি সে সেও দশমভাবে দৃষ্টি দিয়েছে, আবার তার পঞ্চম দৃষ্টি হচ্ছে ষষ্ঠভাবে দিয়েছে। তাহলে এই বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ, যেটি দিয়ে পুঁথি রচনা হয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আজকে বৃষ লগ্ন, তো বৃষ লগ্নে বৃহস্পতিটা পাপ। তাহলে আমাদের এখানে বৃহস্পতি কি পাপ ফল দেবে না শুভ ফল দেবে, এটি আমাদের বুঝতে হবে। নৈসর্গিক শুভ গ্রহ, যদি পুঁথিগত শিক্ষা নেই তাহলে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, প্রথম বছর তার বৃহস্পতি ভালো যাবে। মঙ্গল কি হচ্ছে, আমরা লিখবো যে মঙ্গল
26 নম্বর নক্ষত্রে শনি নক্ষত্রে, তাহলে রবি চন্দ্র মঙ্গল রাহু কেতু, ওই রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, তাহলে মঙ্গল পাপ গ্রহ। তাহলে মঙ্গল তখন আর এখানে আমরা নক্ষত্রে দেখতে যাব না, তো মঙ্গল একটি অশুভ গ্রহ। মঙ্গল কি করে? একটু রক্তপাত ঘটায়, একটু দুর্ঘটনা ঘটায়, মঙ্গলে কিছু রোগ ব্যাধি এগুলো দেয়, সেটি হয়তো আমরা 1 বছর বয়সে বলবো। আর রবি পাপ গ্রহ, তাহলে দুটি পাপ গ্রহ পড়ছে এখানে, বৃহস্পতি শুভ গ্রহ। কিন্তু যখনই ওই পুঁথিগত দিকে যাব তখন বৃহস্পতি শুভ, দুটি থাকছে পাপ, তাহলে দুটি পাপের ফল দেব আমরা। যে একটা পাপ থাকলে ধরেন 33% পাপ ফল হবে, 33.33, আর দুটি পাপ থাকলে 66.66, তিনটি পাপ থাকলে 99.99 এই পাপ হবে। তাহলে দুটি পাপ এখানে 66.66% যেটা, সেইটি পাপ হবে। কিন্তু এই নিয়মে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আমরা প্রকৃত তার শরীরের বা তার জীবনের কোন জায়গায় আঘাত করবে সেটি কিন্তু আমরা খুঁজে বের করতে পারব। যেমন দেখুন, তারপরেরটায় আসি, এখানে কিন্তু আছে রাহু কেতু মঙ্গল, তাহলে কি 3টি পাপ গ্রহ আছে না? তাহলে এই 2 বছর বয়স বা 38 বছর বয়স বা 74 বছর বয়সে 3টি পাপ গ্রহ এক লাইনে রয়ে গেছে। তাহলে এই 3টি পাপ গ্রহ, 3টি পাপ মানে সর্বদা পাপ। যেমন বলেছে এখানে কিন্তু খনা একটি কথা বলেছে যে রবির বৎসর শূন্য ফল, শিরশুল গায়ের জ্বর, ঘর পড়ে মানুষ মরে, অনেক বিঘ্ন রবি করে। তাহলে রবি শূন্য ফল দেয়, গায়ে জ্বর দেয়, ঘর পোড়ায়, মানুষ মারে, অনেক বিঘ্ন রবি করে, আরো আধা বিঘ্ন দেয়। বুধের বৎসর যবে হয় ভ্রমণ তাহার হয়, মানে বুধের বৎসরে ভ্রমণ হয়। আর আমরা এত যাবৎ জেনেছি চন্দ্র ভ্রমণ করে, ভ্রমণকারক গ্রহ চন্দ্র, কিন্তু ত্রিপাপ চক্রে বুধ হচ্ছে ভ্রমণ করায়। তারপরে হচ্ছে ছেদ পীড়া স্ত্রী পুত্র, রোগ মরণ খায় পাত্র। যেমন শোক বন্দী থাকে অর্থে যথা সর্বস্ব নাশে বুধে, তাহলে বুধে শোক বন্দী অর্থ যদি বিপর্যয় থাকে, ধন সর্বস্ব এগুলো নাশ করে, সেগুলো আবার বুধে। তারপর শনি মঙ্গল ভূমি সুত, তোমার বৎসর জমের দূত, মানে শনি আর মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে সেটি জমের মতো বছর যায়। তো এখানে কোনো শনি মঙ্গল আছে কিনা দেখতে হবে একটু। আমাদের শনি মঙ্গল কিন্তু নেই, শনি মঙ্গল নেই, তবে 36 পর্যন্ত বসালে হয়তো থাকতে পারত। তো তারপরে রয়েছে ঘর পড়ে দস্যুতে মারে, ঘর তো পুড়ে যায়, এমনকি দস্যু তস্কর এরা মারে, যথা সর্বস্ব রাজায় মানে হারে, মানে রাজা যথা সর্বস্ব নিয়ে নেয়। আবার রাহুর বৎসর ডাকুক পায়, নানা দুঃখ অবশ্য পায়। তাহলে রাহু যে বছর পাবে সে বছর নানা দুঃখ পাবে। হাতে পায়ে নাই গোটা, স্থান বস্ত্র নাই পোষ্টা। শনির বৎসর শূন্য ভোগ, বন্ধু বিচ্ছেদ করায় রোগ। শনি যদি থেকে থাকে সে বছর ভোগ হবে না, শূন্য হবে ভোগ, বন্ধু বিচ্ছেদ করাবে। বন্ধু বিচ্ছেদ, আত্মীয় বিচ্ছেদ, প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ, দাম্পত্য বিচ্ছেদ সবকিছুই একটার মধ্যে থাকবে, এবং রোগ ব্যাধিতে আক্রমণ করবে। আর শিলা স্তম্ভ খসে পড়বে, যত অর্জে সব হরে, এটি খনা বলেছে। যদি আমাদের এটিকে একটু খনা বাদে শাস্ত্রকাররা কি বলেছে সেটি যদি বলা হয়, যে ত্রিপাপ চক্রে যে বর্ষে চন্দ্র বুধ বর্ষাধিপতি হবে সেই বর্ষে শুভ ফল হবে। তাহলে চন্দ্র বুধ যদি বর্ষাধিপতি, মানে এই বর্ষের অধিপতিতে চন্দ্র বুধ যদি থাকে, চন্দ্র বুধ এখানে কোথাও মনে হয় নেই, কারণ 8 নম্বর নক্ষত্রে চন্দ্র বুধ থাকবে না, থাকবে এরপরে যে থাকবে, প্রথম 12 বছরে থাকবে না। তো এই চন্দ্র বুধ যদি একসঙ্গে থাকে তাহলে বর্ষাধিপতি শুভ ফল হবে। আবার যে বর্ষে রাহু শনি বর্ষপতি হবে সেই বর্ষে মৃত্যুতুল্য ফল হবে। তাহলে রাহু শনি একসঙ্গে থাকলে তখন মৃত্যুতুল্য বর্ষপতি হবে, সেই সঙ্গে বর্ষে মৃত্যুতুল্য ফল হবে। এমনকি বৃহস্পতি যদি বর্ষফল হয় তাহলে সুখ হবে, মঙ্গল ও রবি বর্ষপতিতে থাকলে দুঃখ ভোগ হবে। কেতু পতাকিতে, যেটি কেতু পতাকি মানে প্রথম লাইন, সেটিতে বলা হয়েছে কেতু কুণ্ডলী ও গুরু কুণ্ডলী এই 3 মতেই যদি পাপ গ্রহের বর্ষ হয় তাহলে সেই বর্ষে জীবন সংশয় হয়ে থাকে। আর বৃহস্পতি শুক্রের বর্ষে রাজ্য লাভ হয়। তা সবাই কি রাজ্য লাভ হয়? বৃহস্পতি শুক্র হলে রাজ্য পায় সবাই। আমি ল্যাপটপটা একটু চার্জ দিয়ে নিই।
চাপে যে পড়েছি, মানে এই রকমের পাপ আর চলবে না। এই পাপে কি করে পরীক্ষা হবে এটাই ভাবতেছি এখন। তো তাছাড়া ধরেন ত্রিপাপ চক্র, বিশেষ করে বৃহস্পতি শুক্র রাজ্য লাভ হবে, তাহলে আমার আবার কি রাজ্য লাভ হবে? আমি কি রাজা? আমি কি রাজার ছেলে? বা আমি কি রাজনীতি করি? তাহলে রাজ্য লাভ কি? মানে বাড়ি পরিবারের মধ্যে সব থেকে আপনি ধনী হবেন বা প্রতিষ্ঠিত হবেন, এরকম কোনো কিছু হবেন? হতে পারে। যদি এরকম কোনো কিছু হয় তাহলেও সেটি ধরে নেওয়া যাবে যে শুভকারক হবে। তাছাড়া বিশেষ করে রাহু শনির বর্ষে মহাক্লেশ হয়, রবি মঙ্গলের বর্ষে দুঃখ, কেতুর বর্ষে মহাক্লেশ এবং চন্দ্র বুধের বর্ষে সুখ। এগুলো আপনারা একটু পড়ে নিয়েন। তো আমি ছবি তুলে পাঠিয়ে দিই। আপনারা এটা যে এখন দরকার, এটা ধীর স্থির মস্তিষ্কে যদি আপনারা না পড়েন তাহলে এটা অনুধাবন করতে পারবেন না। এটা জ্যোতিষ সমীরণ যে গ্রন্থটি আছে ওই গ্রন্থটিতে এটি রয়েছে। আর সব বইতে সবকিছু পাওয়া যাবে না, এটি সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে সব গ্রন্থে সবকিছু পাওয়া যাবে না। তো আমি 3টি পেজই পরপর দিয়ে দিই। হ্যাঁ, কারেন্ট আসছে, তা কি এইভাবেই চলবে ক্লাস? ও, ঠিক আছে, ঠিক আছে। তো এখন ধরেন আমরা দুটি বড় প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাচ্ছি। স্যার স্যার আমি আপনার কথার মাঝে স্যার আমি একটা উদাহরণ দিতে চাই স্যার। হ্যাঁ বলেন। যেমন আপনি যে এলাকার বিচারটা বললেন স্যার, আপনার বিচারটা যেভাবে আসছে আমাদের যে তথাকথিত মানে যে শাস্ত্রীয় যে বিষয়, যেমন আমার 1996 সালে আমার বাবা মারা যান। আমি খুঁজতে খুঁজতে কেন বাবা মারা গেলেন সেটা খুঁজতে খুঁজতে অনেক এই স্যারের ক্লাসটা বা স্যারের কাছে জিনিসটা বুঝছিলাম এর আগে। দেখেন আমার এখানে বৃহস্পতি, ওই বছরে আমার গ্রহের সন্নিবেশ ছিল বৃহস্পতি মঙ্গল রবি। বৃহস্পতি আমার মারক এবং বাধক, মঙ্গল আমার তৃতীয় অষ্টমপতি, রবি আমার দ্বাদশপতি। সেই বছরে আমার পিতার মৃত্যু হয়। তাইলে আমাদের গুরুজি যে ব্যাখ্যাটা দিয়ে গেলেন, নীরজ স্যারের সাথে আমি সেই জায়গায় যাচ্ছি। ধরুন আমরা দুটি বড় প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাব। তো ধরেন যদি একটি এই যে নক্ষত্রটার নাম কি, 8 নম্বর নক্ষত্র মানে পুষা নক্ষত্র। ধরেন প্রতিষ্ঠানটি যদি প্রশ্ন করে যে পুষা নক্ষত্রে ত্রিপাপ বর্ষ চিহ্নিত করে ফলাফল বিশ্লেষণ করুন, তাহলে পুষা নক্ষত্রে ত্রিপাপ বর্ষ চিহ্নিত করে আমাদের ফলাফল বলতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখব, ঠিক তদনুরূপ আমরা একটু শিখি। তাহলে তা আমরা কি লিখব এই বছরে? যদি গতানুগতিক ভাবে লেখা হয় তাহলে রবি মঙ্গল বৃহস্পতি রাহু শনি নৈসর্গিক পাপ গ্রহ, সেই পাপ কয়টাকে যদি আমরা একটু অন্য কালি দিয়ে ঘিরে ফেলি তাহলে তো দাগায় মানে একবারে উল্টে যাবে। কিন্তু একটা ঘর আমরা থাকি, ধরেন আমরা রাহু কেতুকে না যে অন্য কোনো দিকে যেতে পারি কিনা, শনি শনি রাহু, রাহু কেতু মঙ্গল, এটাই যায় নাকি সুভাষবাবু?
11 নম্বর বছরে যাই, রাহু কেতু মঙ্গল। তো এই তিনটি নৈসর্গিক পাপ গ্রহ রয়েছে, ধরেন এখানেও কিন্তু তিনটি নৈসর্গিক পাপ গ্রহ রয়েছে। তো কথা হচ্ছে 2 বছর বয়সের নৈসর্গিক পাপ গ্রহ একই অবস্থানে আছে, কিন্তু যে রাহু কেতু মঙ্গল 2 বছর বয়সে যে জিনিসটি ঘটবে সেই একই জিনিস কি 11 বছর বয়সে ঘটবে? এটি হচ্ছে আমার প্রশ্ন। 2 বছর বয়সে যদি ধরেন আপনার ভাই মারা যায়, 11 বছরেও কি আরেকটা ভাই মারা যাবে? 2 বছরে যদি বাবা মারা যায়, তাহলে 11 বছরে আবার বাবা আর থাকবে যে আরেকজন মারা যাবে? এইবার ধরেন 2 38 74, তাহলে 2 বছর বয়সে এক ঘটনা ঘটবে, 38 বছরেও সেই সেম রকমের ঘটনা ঘটবে, 74 বছরেও সেম রকম ঘটনা ঘটবে। তাহলে সেই সেম ঘটনা থাকতে তো হবে। ধরেন 2 বছরে আমার গায়ের শার্টটি সুদীপ্ত শার্ট টেনে ছিঁড়ে দিল, বা আমাকে এমন মার দিল শার্ট ছিঁড়ে গেছে। আচ্ছা, আমার 37 বছর বয়সে গায়ে শার্টই নেই, উনি যখন মারতে আসছে তখন শার্ট নেই, উনি ছেড়বে কি? ধরে রাখুন যে কলার ধরে হয়তো মারতে গেছে, শার্টটা ছিঁড়ে গেছে, কিন্তু 37 বছরে আমার তো শার্টই নেই, আমি রয়েছি খালি গায়ে, তাহলে উনি কি ছিঁড়বে? আর মাথায় তো চুল নেই যে চুল ধরে মারবে, তাও তো হবে না। তাহলে একই জিনিস কিন্তু করতে পারছে না। আমার কিন্তু 73 বছরে গিয়ে ওই 74 বছর বয়সে, 74 বছর বয়সেও কিন্তু ওই যদি শার্টের কথা চিন্তা করা হয়, তাহলে সে সময় বৃদ্ধ বয়সে দেখা গেল শুয়ে রেখেছে, তো সে সময় আর উনি মারবে কি? বলবে কি, দূর ও বুড়া তো এখানে শুয়েই রয়েছে, ও আর কি করবে, আর ওকে আর মারতে যাবো কেন? এই কথাগুলো যদি আমরা বিবেচনা করতে পারি, তাহলে ফলাদেশকে আমরা সম্পূর্ণ ভিন্ন রূপে নিয়ে যেতে পারবো। এটি কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে খুব ভালো ভালো আকারে এর ব্যাখ্যা সহ প্রশ্ন আসে। কিন্তু ধরেন এই যে 11 নম্বর, 1147 এবং 83 নম্বর বয়সে, তম বয়সে রাহু কেতু মঙ্গল রয়েছে, তাহলে এই জায়গার যে ফল, এই জায়গার ফল একই হবে কিনা? তাহলে সেক্ষেত্রে আমরা কি শিখেছি জ্যোতিষশাস্ত্রে? আমরা শিখেছি যে দশা অন্তর্দশা অনুযায়ী ফলের তারতম্য হয়ে থাকে। যে এই জন্মকালীন এখন যেহেতু শনির দশা চলছে, তাহলে শনির দশা আমাদের কত বছর থাকবে, তার পরবর্তী 11 বছরে গিয়ে যদি শনির দশার পরবর্তী দশা কি বুধ, যদি বুধের দশা এসে যায়, তাহলে বুধের দশা আসলে বুধের ফল দেবে। এটি কিন্তু আমরা শিখে আসছি না, অটোমেটিক কিন্তু শিখে আসছি। সবাই একটু খেয়াল করে আগে 10টা মিনিট শোনেন, যদিও আমাদের নেট নিয়ে প্রবলেম গেছে, তো 10টা মিনিট শোনেন, তাহলে বুঝতে পারবে। তাহলে সেটি কিন্তু আমরা শিখে আসছি। কিন্তু কথা হচ্ছে পতাকি চক্রে বা ত্রিপাপ চক্রে সরাসরি বলা হয়েছে যে ত্রিপাপ চক্রে চিহ্নিত করণ যে বছরগুলো, এই বছরগুলো যে চিহ্নিত হবে যে যে গ্রহ অনুযায়ী, সেই গ্রহের ফলাদেশ অনুযায়ী ফল দেবে। এখানে কোনো দশা অন্তর্দশা মানামানির প্রয়োজন নেই, মানবে না, এরা স্বয়ং নিজেরাই ফল দেয়। যেহেতু পাপটাই 3, মানে কথা হচ্ছে পাপ গ্রহ, তাহলে পাপ গ্রহ আমরা শুধু চিন্তা করব। আমার কথা হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে শিক্ষা দিয়েছে, লগ্ন সাপেক্ষে যেটি পাপ রয়েছে, যেটি শুভ রয়েছে, সেই অনুযায়ী ফল দেবেন। এইবার পাপপতি ধরেন আপনার এই লগ্ন সাপেক্ষে কি বৃষ লগ্ন সাপেক্ষে হচ্ছে ধরেন চন্দ্রপাপ, চন্দ্রই বললাম, চন্দ্রপাপ, শুক্র বৃহস্পতি না বলি আগে এটা একটু বলি। চন্দ্রপাপ বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্র একটি পাপ গ্রহ, চন্দ্র শনি নক্ষত্রে 3য় ভাবে বসে আছে। তাহলে এখানে চন্দ্র কোথায় আছে? সহজ ভাবে বুঝুন যে এইখানে 4 নাম্বার বছরে চন্দ্র আছে। তাহলে 4 নাম্বার বছরে তার যদি কোনো ভাই বোন হওয়ার থাকে, 3 নাম্বার ঘর থেকে আমরা কি বিচার করি? ভাই বোন বিচার করি না? ভাই বোন, ধৈর্য সাহস, মনোবল জনবল, নেতৃত্ব কর্তৃত্ব, শ্রমিক কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী, তারপরে চেষ্টা বল, কণ্ঠস্বর, তারপরে হচ্ছে অন্ননালী, এগুলো বিচার করি। এগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে পরীক্ষার আগে। আপনারা অনেকে বলবেন যে স্যার প্রতিষ্ঠান থেকে তো কোনো আমাদের সাজেশন দেয়নি, আমরা কি শিখবো? এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির প্রেসিডেন্ট মহোদয়, প্রেসিডেন্ট স্যার, উনি কিন্তু আমাদের সিলেবাসকে অ্যাকসেপ্ট করেছেন এবং সিলেবাসের স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছেন। আমি পাঠিয়েছিলাম, উনি বলছে সিলেবাসের বাইরে আমরা কোনো প্রশ্ন করব না। তার মানে আমাদের সিলেবাসই হচ্ছে উনি মেনে নিয়েছেন। এটি একটি আমাদের বড় পাওয়া যে আপনাদের ভয়ের কারণ নেই, ভয় দূর করেছেন কিন্তু সিলেবাস। তাহলে যদি সিলেবাস ভয় দূর করে, উচ্চতররা কি করবে? যারা উচ্চতর ব্যাচের তো সিলেবাস
কমপ্লিট হয়নি, সেক্ষেত্রেও কিন্তু আমি ওটি পাঠিয়ে দিয়েছি যে আমাদের এই ক্লাসগুলো হয়েছে আর এইগুলো কিন্তু আমরা শেষ করতে পারিনি। তোমরা বলছে তথাস্তু, ওখানেও সিগনেচার করে পাশ করিয়ে এনেছি যে সিলেবাসে যে পর্যন্ত ক্লাস হয়েছে তার মধ্য থেকেই আপনাদের উচ্চতর ব্যাচে যারা আছেন তাদের পরীক্ষাও ওই অনুযায়ী হবে। আমি বলে যাব এই বাড়তি এই যে এক মাসে যত ক্লাসগুলো পাবো, এই ক্লাসগুলোতে আমি বলেছি যে প্রাথমিক এবং উচ্চতর সবাই একসঙ্গে থাকবে, একই ধরনের মানে ক্লাসে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। তো ধরুন আমাদের এই যে চন্দ্রর কথা বলছিলাম, তাহলে 3 নম্বর চন্দ্র এখানে রয়েছে 4তম বছরে। 4তম বছরে 2টি চন্দ্র আর একটি শুক্র, তাহলে শুভকারক গ্রহ এখানে। তাহলে পরিবারে কোনো ছোট নতুন সদস্য আসতে পারে, এর কোনো ভাই বোন আসতে পারে। তাহলে শুক্রের কথা কি বলা হলো বৃষ লগ্ন সাপেক্ষে? শুক্র লগ্নপতি এবং ষষ্ঠপতি। তাহলে যে নতুন শিশু আসবে তার শরীরটা খারাপ করবে শুক্রে, যেহেতু ষষ্ঠপতি আর লগ্নপতি, নাকি ইনার শরীরটা খারাপ করবে? কোনটা করবে? শুক্র যেহেতু পাপ, ইনার পাপ না ওনার ভাই বোন যিনি আসবে তার পাপ? কার পাপ? ব্যক্তির পাপ। এই ব্যক্তির পাপ না? জি স্যার। তাহলে এই পাপে তো আর উনি ভুগবে না, হ্যাঁ ভুগবে না স্যার। কিন্তু ভুগবে তারপর তো ওনাকে না বুঝতে হবে। বললে হবে না, কিন্তু ভুগবে। কিন্তু- কেন ভুগবে? না ভুগলে আর আমি ওই জায়গায় যেতাম না। কারণ 2টি চন্দ্র 66% কিন্তু রয়েছে, 66.66% রয়েছে কিন্তু 2টি চন্দ্র। মিউট করুন, যার ওখানে আনমিউট রয়েছে একটু মিউট করুন। তো এই যে 2টি চন্দ্র রয়েছে মানে চন্দ্রের প্রখরতা কিন্তু এখানে বর্ধিত রয়েছে 4 বছর বয়সে। সেই চন্দ্র কিনা শনির নক্ষত্রে 8 নম্বর নক্ষত্রে রাজ্যকারক গ্রহের নক্ষত্রে বসে আছে, বুঝতে পারছেন? তার মানে এমন হতে পারে যে শনি রাজ্যকারক গ্রহ, বৃষলগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারক গ্রহ, শনির নক্ষত্রে চন্দ্র বসে থেকে নিশ্চয়ই ক্ষতি সাধন এমন কিছু করেনি। শনি তার তৃতীয় দৃষ্টি মানে এই চন্দ্র শনির নক্ষত্রে থেকে, শনি কোথায়? শনি তৃতীয় দৃষ্টি লগ্নের উপর পড়েছে, দেখেন। তাহলে রাজ্যকারক গ্রহ বৃহস্পতির গৃহে থেকে সে লগ্নে দৃষ্টি দিয়েছে, তার মানে তাকে কিন্তু এমন কোনো কিছু করেনি। এই জাতকের কিন্তু 2টি চন্দ্র এখানে রয়েছে, আমি বারবার করে বলতেছি 2টি চন্দ্র কিন্তু রয়েছে। আবার বললেন ভাই বোনকে, আবার কিন্তু আমি বললাম ভাই বোনকে কি ইফেক্ট করবে? দেখেন কোন দিকে করবে। তাহলে শনি এই দৃষ্টি দিল, আর হচ্ছে শনি পঞ্চমে দৃষ্টি দিল। তাহলে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে বিদ্যাভাবে দৃষ্টি দিচ্ছে, ওখান থেকে পিতামাতা গুরুজন, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা, তারপরে হচ্ছে ক্ষমা দয়া মায়া উদারতা, তারপরে কল্পনা শক্তি, লটারি ফাটকা, তারপরে বিশেষ করে পুত্র সন্তান, এইগুলো তো আমরা বিচার করি। তাহলে সেই পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে তো মঙ্গল বুধও দৃষ্টি দিচ্ছে। তাহলে শনি রাজ্যকারক গ্রহ, মঙ্গল কি বৃষলগ্নে তো কোনো কিছু না। আর কি হয়েছে যে শুক্র, ও না শুক্রের দৃষ্টি নেই, তাহলে শনি মঙ্গল বুধ 3 জনেই দৃষ্টি দিয়েছে পঞ্চম ভাবে। আর দশম দৃষ্টি গিয়ে পড়েছে অষ্টম ভাবে, অষ্টম ভাবে কোনো গ্রহ নেই, কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাহলে এই যে শনি দৃষ্টি দিল, শনির নক্ষত্রে উনি জন্মগ্রহণ করার কারণে ত্রিপাপ চক্রটায় 2টো চন্দ্র এবং শুক্র নিয়ে এই 4 নম্বর বছরটি আসলো। আমরা এই 4 নম্বর বছরটা বলবো। শুক্রের অবস্থান, শুক্র যেহেতু ব্যয়পতি, শুক্র যেহেতু এখানে ব্যয়পতি নয়, লগ্নপতি এবং ষষ্ঠপতি, সে হচ্ছে আপনার বৃষলগ্নের মূল পাপ গ্রহ। দেখেন দেবগুরু দত্তগুরু দুজনই পাপ গ্রহ। তাহলে দেবগুরু রাহু দ্বারা পীড়িত, আর দত্তগুরু কিনা সে শুক্র আর রবির সঙ্গে বসে রয়েছে, মানে তো আর বোঝেন তো যে শুক্র রবির সাথে বসে থাকলে কি হয়, রবি বুধ এদের সাথে চন্দ্রের সাথে বসে থাকলে যা হয় এটা তো আপনারা জানেন যে শুক্রের 2টো শত্রু, একটি রবি একটি চন্দ্র। তো সেখানে বসে আছে এবং কি 3 নম্বর নক্ষত্র মানে কৃত্তিকা মানে রবির নক্ষত্র, সেই রবির নক্ষত্রে রবিকে সঙ্গে নিয়ে বসে আছে দ্বাদশে ব্যয়ের ভাবে। তাহলে শুক্র তো ওখানে ব্যয় করাবে। তাহলে 4 বছর বয়সে তার যে ভাই বোন হবে, হওয়ার পরে তার যে আর্থিক ব্যয় হবে, বা ধরেন তার যে শরীর কষ্ট হবে, দুজনে দেখা গেল ওই বাচ্চাকে হয়তো কোলে করতে গিয়ে সেই নিজেই গড়িয়ে পড়লো, এমনও করতে পারে, পড়ে তার কোনো আঘাত লাগলো, সেই আঘাতে চিকিৎসালয়ে ব্যয় হলো। মানে এটা অনুভব করতে হবে, ফল দিতে হবে এমন না, আমাদের অনুধাবন করতে হবে। আমাদের ফল দিতে হবে যে ত্রিপাপ বর্ষে যে যখন বড় কিছু ঘটবে তখন,
কিন্তু এই সময়টায় তো কিছু দেবেই। তাহলে উনার যদি রাজযোগ কারক গ্রহ শনি নক্ষত্রের চন্দ্র থেকে শনি চন্দ্র যোগ তো আবার 20 যোগ, তেমন কিছু হতে পারে না যে ওই তার বড় ভাই বা বোন ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, মা একটু এদিক ওদিক গেছে, খাবার দিতে হবে, সে খাবার দিতে যে এই দূরের ওষুধ দিয়েছে, হতে পারে না। মুখে ফিডারের একটার খাবার দুটো ফিডার বানিয়ে রেখেছে, একটা ফিডারে খাবার পৌঁছে গেছে। শনি কিন্তু পচনশীল রোগগুলো দেয়। তো ও তো আর বোঝে না, 4 বছর বয়সের বাচ্চা কি বুঝবে? ও তো মনে করতেছে ভাই কাঁদছে, যাই ওই ফিডারটা, মা তো ফিডার দেয়, কাঁদতে লাগবে। এবার পচা একটা ফিডার মায়ের পরিষ্কার করতে মনে নেই, ওইটা নিয়ে ওর গালের ভিতর দিল ঢুকায়, সে তো ক্ষুধায় খেয়ে নেবে। কি হতে পারে এটি অনুধাবন করতে হবে। যদি ওইভাবে অনুধাবন করতে পারি তাহলে দেখা যাচ্ছে এই যেমন দশম ভাবে রাহু, তাহলে দশম ভাবে রাহু মূল ত্রিকোণে এবং আনন্দময় অবস্থানে 24 নম্বর নক্ষত্র নিয়ে বসে আছে, স্বয়ং রাহুর নক্ষত্রে। তাহলে রাহু প্রভাবশালী। এমনকি রাহু ধনভাবে দৃষ্টি দিয়েছে। রাহু কোথায় দৃষ্টি দিয়েছে? হচ্ছে চতুর্থ ভাবে। এই রাহুর দৃষ্টি পড়েছে ষষ্ঠ ভাবে, আর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে একাদশ ভাবে। তাহলে এই কয়টা ভাবে দৃষ্টি দিয়েছে। তাহলে রাহু, স্বয়ং রাহুর নক্ষত্রে অবস্থান করে শক্তিশালী হয়েছে। আপনাদের কিন্তু একটি জিনিস শিখিয়েছি আমরা, যেমন কুম্ভের রাহু, এইবার সাতী নক্ষত্রের তুলার রাহু, আর হচ্ছে রাহু কোথায় থাকে, আর হচ্ছে আদ্রা নক্ষত্র মানে অম্বুবাসী, মিথুনের রাহু। এই 3টি রাহুর মধ্যে ফলাফল ভিন্ন। এটা আমরা শেখাইনি আপনাদের? শিখিয়েছি কিনা? কি কেউ কথা বলেন না কেন? না আমার এখানে সাউন্ড আসছে। জি স্যার। হ্যাঁ, শিখিয়েছি না? তাহলে যদি বলা হয় যে কুম্ভের রাহু, এই কুম্ভে না থেকে যদি তুলার 15 নম্বর নক্ষত্রে রাহু থাকতো, তাহলে সেই রাহু কেমন হতো? আর আদ্রা নক্ষত্রের রাহু তো সে নিজেই ভিজে যায়, জগৎ ধরণীকে ভিজিয়ে দেয়। বুঝতে পারছেন? ধরণীর বুকে রক্তক্ষরণ ঘটায়, এটা বুঝতে হবে। বসমতা ঋতুগতি হয়, মানে ধরণীর বুকে রক্তক্ষরণ হয়। তাহলে মিথুনের রাহু, আমরা ওই যে বলেছি কেন বৃষের রাহু তুঙ্গস্থ অপেক্ষা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মিথুনের রাহু কেন তুঙ্গস্থ বলেছে, এটির ব্যাখ্যাও দিয়েছি। তাহলে কর্মভাবে রাহু বসে আছে, এখানে রাহু কিন্তু এই বছরে আছে, রাহুর সঙ্গে মঙ্গল আছে, আর কেতু তো চতুর্থ ভাবে আছে। তাহলে এই যে 2 বছর বয়সে তার কি হবে? চতুর্থে কেতু মানে কি? বন্ধু তারা ক্ষতি হবে। তাহলে 2 বছর বয়সে তার আবার বন্ধু আসবে কোন জায়গা থেকে? আসবে কোনো বন্ধু আসবে? এটা কিন্তু বিবেচনা করতে হবে। এইবার মঙ্গল হচ্ছে 26 নাম্বার নক্ষত্র, মানে শনির নক্ষত্রে অবস্থান করছে। শনি রাজযোগ কারক গ্রহ, তার নক্ষত্রে অবস্থান করছে। তাহলে মঙ্গল 26 নাম্বার নক্ষত্রে একাদশে প্রাপ্তি এবং প্রত্যাশার ঘরে, সে স্বয়ং শনিকে সঙ্গে নিয়ে বসে আছে বৃহস্পতির ঘরে। সেখানে রাহু দৃষ্টি দিয়ে মঙ্গলের যে ঔদার্য সেটা তো নষ্ট করেছে, আর উপরন্ত শনির সাথে সহাবস্থান করে সে কিন্তু আগাবে। যদিও শনির শত্রু রবিচন্দ্র মঙ্গল, এটি ভুলে গেলে চলবে না। তাহলে মঙ্গল যে পাপ ফল দেবে, তার যে সপ্তম পতি এবং দ্বাদশ পতি, যে দ্বাদশ পতিত্ব যে নেগেটিভ ফল দেবে, সেটি কিন্তু শনি দিতে দিচ্ছে না। প্রথম কথা, রাহুর দৃষ্টি পড়ার কারণে আরো দিতে পারছে না। তাহলে মঙ্গল শান্ত হয়ে গেছে। তাহলে মঙ্গল যদি শান্ত হয়ে যায়, তাহলে এখানে রাহুযুক্ত মঙ্গল আর ওখানে রাহু দৃষ্ট মঙ্গল, এই বয়সটা যে 2-তে না যেয়ে যদি ধরেন আপনার 38-এ যায়, তাহলে 38 বছর বয়সে কি এই রাহু মঙ্গল কেতু কি তার কর্ম নিয়ে নেবে, নাকি কর্ম পরিবর্তন করে ভালো কিছু হতে পারে? আচ্ছা, এই বয়সের জন্য তো স্যার 38 স্যার 38 বছরের হিসাবে স্যার বলতেছেন না এখন, নাকি স্যার 2 বছরের? 38 বছর, 2, 38 আর 74। আমার কথা হচ্ছে 38 বছর বয়সে প্রথমে রাহু রয়েছে কেতু পতাকিতে, তাহলে এর শুরুতেই কি 38 বছর শুরুতে তার চাকরি চলে যাবে? যেহেতু কর্ম হবে রাহু। 2 বাদ দিলাম, 2 বছর বয়স ধরেন শিশুকাল বাদ দিলাম, যাবে? বলেন, আমাদের জেকে দেবসান নেই না? আমি তো দেখতে পাচ্ছি না। ওই 2 বছর বয়সে তার বন্ধু থাকবে, বাচ্চাদের বন্ধু বাবা মা, হয়তো বাবার যে কোনো একটা ক্ষতি হইতে পারে, মায়ের দিয়ে পড়ে যেতে পারে। হ্যাঁ, 2 বছর বয়সে বন্ধু থাকবে শুরুতে। আচ্ছা,
এইবার ওই যদি 38 বছর বয়সে তার কর্ম পরিবর্তন হয়, সেই কর্মটা কি আরো ভালো পাবে পরিবর্তন করে, নাকি কর্ম হারিয়ে সে নিঃস্ব হবে? স্যার কি বলে আমারও দশম ভাবে ক্ষেত্রে বসে আছে, রাহুদেবের দশা আসে, আমারও চাকরি চলে গেছে। ঠিক আছে, আর স্যার বর্তমানে আমি জ্যোতিষ শিখতেছি। এবার অনুধাবন করুন কি বলা যায়। স্যার যদি ব্যক্তিগতভাবে ব্যক্তিকে বিচার করা হয় তাহলে তো স্যার তার রাহু মূল ত্রিকোণস্থ রাহু, তো তাকে সবসময় কাজ দিবেই। যদি তার জন্মছক বিচারে রাহুর অবস্থা বিচার করে আর এই ত্রিপাপ চক্রে দেখি, এখানে একটু আমি যে কথাটা বললাম, যদি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের রাহু হতো তাহলে কি হতো, তার ধন শূন্য হতো, মানে চাকরি চলে যেতই। ওই মিথুনে কিন্তু এই তখন কর্মভাবে দৃষ্টি দিত, ভেবে দেখেন, অর্থাৎ দৃষ্টিতে ক্ষতি করতো সেটি। এই চাকরি এখানে পরিবর্তন হবে, কারণ মূল ত্রিকোণস্থ রাহু, রাজযোগকারক গ্রহ শনি, শনিকে দৃষ্টি দিয়ে তাকে ধ্বংস করেনি কোনো রকমে, শান্ত করেছে। আর সপ্তমপতি প্রবৃদ্ধির জায়গা, দ্বাদশপতি ব্যয়ের জায়গা, সেই প্রবৃদ্ধি কারক কিনা আগে কিন্তু দমিত হয়েছে, যদিও দমিত হয়েছে, সেখানে বুধ যে পঞ্চম এবং ধনপতি বুধ যে বুধের নক্ষত্রে স্বয়ং বসে আছে, সে কোনো সাপোর্ট কিন্তু দেবে। দেওয়ার কারণে আমি বলবো যে 38 বছর বয়সে তার যে কর্ম পরিবর্তন হবে, হতেই পারে, কিন্তু যেটা হবে সেটা আরেকটু ভালো কিছু হবে বা বেটার কিছু হবে। কর্ম পরিবর্তনটা এটা ভালো হবে। এটি হচ্ছে যার যার আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত। ধরে নেন যদি পরীক্ষায় আসে যে ধরেন অশ্লেষা 9, 18 এবং 27 নাম্বার নক্ষত্রের ত্রিপাপ বর্ষ অঙ্কন পূর্বক তার ফলাফল বিশ্লেষণ করুন, তাহলে ওই একটি হরস্কোপ কিন্তু লাগবে। ধরেন প্রতিষ্ঠান করলো কি, ওই শুধু ত্রিপাপ বর্ষ অঙ্কন করে ফলাফল দিতে বললো, কিন্তু হরস্কোপ না হলে কি আপনি দিতে পারবেন ফলাফল? কিন্তু পারবেন। আমার শিক্ষার্থীরা পারবে। কি পারবে? তখন বলবে যে হরস্কোপ, আপনাদের উত্তরটা এরকম হবে যে হরস্কোপ যেহেতু এখানে জাতকের জন্ম তারিখ নেই প্রশ্নে, তো জন্ম তারিখ না থাকার কারণে আমাদের নৈসর্গিক পাপ এবং নৈসর্গিক শুভ গ্রহের দিকে যেতে হচ্ছে। তো নৈসর্গিক শুভ গ্রহ অমুক অমুক নৈসর্গিক শুভ, আর অমুক অমুক গ্রহ নৈসর্গিক পাপ গ্রহ। তো এই এত এত বছরে নৈসর্গিক পাপ গ্রহ এইভাবে পড়ার কারণে তার এই এই ক্ষতি হতে পারে, আর এই এই গৃহে নৈসর্গিক শুভকারক গ্রহ পড়ার কারণে এই এই দিকে পজিটিভ পেতে পারে। শেষ উত্তর। তখন কিন্তু ওই প্রতিষ্ঠান ভাববে যে বাহ, আমরা তাহলে কি জন্ম তারিখ দিয়ে দিলে এই শিক্ষার্থীরা খুব সুন্দর লিখতে পারতো মনে হয়। খাতা দেখতে গিয়ে কিন্তু ওনাদের হৃদয়ে লাগবেই। তো আমি চাইবো যে নিশ্চয়ই আমার শিক্ষার্থীরা তাদের মনকে একটু চমকে দিক, যেন একটু তাদের অনুভূতি শক্তি জাগ্রত হয় যে আমি কি শিখালাম, এমন উত্তর যেন আপনাদের তরফ থেকে আসে, তার জন্য বলতেছি। তারপরে ধরেন রবি বুধ রবি বৃহস্পতি বুধ, তাহলে বৃহস্পতি আর বুধ ওখানে কোনো কানেকশন তৈরি হয়নি, তাহলে রবি একটি পাপ গ্রহ। এই ঘরটা দেখেন 6, এই যে চন্দ্র শুক্র বৃহস্পতি, 3টি শুভকারক গ্রহ আছে। এটা একটু দেখে আসুন, চন্দ্র শুক্র আর হচ্ছে বৃহস্পতি, 3টি নৈসর্গিক শুভকারক গ্রহ বসে আছে। কিন্তু প্ল্যানেট সাপেক্ষে বৃহস্পতি কিন্তু পাপ প্রথম। আবার প্ল্যানেট সাপেক্ষে এখানে কোথায় রাখ দিলাম, শুক্র বৃহস্পতি চন্দ্র, তাহলে চন্দ্রের কথা বৃষলগ্নে, চন্দ্রও পাপ, তাহলে চন্দ্র গেল, বৃহস্পতি 2টি পাপ গেল। শুক্রের কথা কি বলা হয়েছে, শুক্র পাপ, তাহলে এই 3টি নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু 3টিই পাপ। তাহলে আপনারা যদি ছক দেওয়া থাকে, তাহলে আপনারা এই নাম্বারটায় যদি টিক দেন, যদি শুধু একটু টিক দিয়ে যদি লেখেন যে 3টি নৈসর্গিক শুভকারক গ্রহ 6, 42, 78 নাম্বার বছরে, 78 নম্বর নয়, 78তম বছরে, মানে 6, 42, 78তম বছরে 3টি নৈসর্গিক শুভ গ্রহ থাকা সত্ত্বেও, বিশেষ করে কেতুপতাকিতে চন্দ্র অবস্থিত হওয়ার কারণে ভাই বোনের সাথে কলহ, তারপরে হচ্ছে শুক্র দ্বাদশে মানে অযাচিত ব্যয়, এমনকি পদে পদে ক্ষতি,
বাড়ির সম্পদ নষ্ট, এমনকি চোখের ঘুম নষ্ট, সেই সঙ্গে পণ্ডশ্রম, এগুলো তো চলবেই। উপরন্ত হচ্ছে বৃহস্পতি এই লগ্নের আয়পতি এবং অষ্টমপতি, সে পাপ, তাহলে ধন ক্ষয়ের মাত্রা সীমা অতিক্রম করবে। ধরেন এইরকম ভাবে একটু লিখলেন। এমনকি শুধু ধন ক্ষয় নয়, সেই সঙ্গে বৃহস্পতি যশকারক, তো প্রতিষ্ঠা যশ সম্মানেরও হানি হতে পারে এই সময়। সেই সঙ্গে শুক্র সুখকারক, তাহলে গৃহের সুখ শান্তি এগুলোও নষ্ট হতে পারে। আর চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, মনের উপর আঘাত করতে পারে। তাহলে কত সুন্দর উত্তর হয়ে যাবে যদি শখ হয়। আর শখ যদি আচ্ছা, না যদি থাকে, শখ ছাড়া এবার একটু আলোচনা করুন স্যার। শখ নেই তখন আমরা হ্যাঁ, কি লিখবো? শখ নেই, তখন এই তিনটি তো শুভ কারক গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। হ্যাঁ। তখন আপনারা বলবেন যে এই বছর বয়সে কিন্তু শখ নেই। আপনার পরিপূর্ণ উত্তর হতে গেলে তো বলতে হবে যে সনাতন হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমাদের শিক্ষা দিয়েছে যে নৈসর্গিক পাপ আর নৈসর্গিক শুভ এটি একটা গদ বাঁধা নিয়ম বা গদ বাঁধা প্রক্রিয়া। হুম। তো এটিকে আমাদের লগ্ন সাপেক্ষে গ্রহের অবস্থান দেখতে হয়। কিন্তু এখানে যেহেতু প্ল্যানেট নেই, সেহেতু আমাদের গদবাধা নিয়মেই যেতে হচ্ছে। তাহলে চন্দ্রের মনের কারক, মনে প্রফুল্লতা আসবে। তারপরে হচ্ছে শুক্র সুখ কারক, তাহলে সুখ শান্তি আসবে। বৃহস্পতি যশ কারক, মানে যশ আসবে, প্রতিষ্ঠা আসবে। গেল, Right. ক্লিয়ার, শেষ। এই স্যার, পারবো স্যার। পারবেন না? জি স্যার, অবশ্যই পারবো। এই আর আপনি যে শিখাইছেন তো, যে শখ না তাহলে তো উত্তরই ভুল হয়ে যাবে। আগের উত্তর জানা ভুল হয়ে গেছে, আগে তো জানছে ভুল। মানে ছক যদি উনরা না দেয়, তাহলে তো বুঝতে হবে যে প্রশ্নকর্তা এই প্রতিষ্ঠানই ভুল করেছে। কিন্তু আমরা তো সে কথা বলতে পারবো না, কারণ প্রতিষ্ঠান তো অনেক বড়। তাদের পক্ষে তো, বিপক্ষে তো কথা বলার আমাদের সুযোগ নেই। আমরা কিন্তু কোনো গ্রন্থকারের বিপক্ষে কথা বলি না। আমরা হয়তো ওটি মানবো না, আমরা অন্যদিকে যাব, কিন্তু তাই বলে বিপক্ষে কিন্তু কথা বলি না। তো আমরা কিন্তু ওই বিপক্ষে কথা বলতে পারবো না, এটি একটু বুঝতে হবে। তো আপনারা যদি এখানে একটু মানে নিজেরা একটু ভেবে যে কোনো একটি ঘর যদি বলার চেষ্টা করেন এক একজনে, তাহলে বলার চেষ্টা করে তারপরে আমি আপনাদের একটু চমকপ্রদ, যেহেতু পরীক্ষা সামনে এসে গেছে, আমরা কিন্তু ক্লাস পাচ্ছি আগামী মাসে আর 4 দুগুণে 8টা উচ্চতর, যদিও উচ্চতর এবং এই প্রাথমিক একসঙ্গে ক্লাসটা হবে। তাহলে আগামী মাসে পাচ্ছি 4টা শুক্র শনিবার, মানে 4টা শনিবার 3টে করে, তাহলে 3 4 12টা, আমরা 12টা ক্লাস পেয়ে যাচ্ছি মে মাসে। আর হচ্ছে এই মাস তো, এই এপ্রিল তো শেষ, আজকে 1 তারিখে যেয়ে পড়তেছে, তাহলে 12টা ক্লাস আমরা কিন্তু পাচ্ছি। তো এই যে 12টা ক্লাস আমরা কিন্তু এই পরীক্ষার প্রস্তুতিমূলক সিলেবাস নিয়ে একেবারে গোড়ার থেকে আপনারা কোনটা কোনটা শিখেছেন, কোনটা কোনটা শেখেননি, ওই অনুযায়ী আমরা কিন্তু একটু নক দিয়ে যাব, মানে প্রাথমিক উচ্চতর একসঙ্গেই। বুঝতে পেরেছেন? আপনারা একটু অনুধাবন করুন। আর জেকে দেব স্যার নেই তো আজকে নাকি? আমি তো দেখতে পাচ্ছি এই স্ক্রিনে তো কম। না স্যার, টেকাদেব স্যার মনে জয়েন করেন নাই, হয়তো বিদ্যুতের আচ্ছা। কারণে উনি করতেই পারেন। তাহলে নীরজ স্যার আপনি একটু উনরা কি অনুধাবন করতে পারে কোনো বছরে দেখেন। আর সুভাষবাবু একটু সহযোগিতা করেন। কেন? কারণ হচ্ছে আপনার জন্ম প্ল্যানেট নিয়ে এই ত্রিপাপ চক্র কিন্তু বিচার করে বলা হয়েছিল সর্বপ্রথম যে এই বছর আপনার এই ঘটবে। তাহলে এই দুইজনে একটু 5 মিনিট সহযোগিতা করেন। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ করেন। করা যাবে কি স্যার এখন? হ্যাঁ হ্যাঁ। স্যার, ত্রিপাপ চক্রে যে জিনিসটা হচ্ছে যে আমরা স্যার যে চন্দ্র নক্ষত্র অনুসারে ত্রিপাপ চক্রের এই কেতু পতাকা কুণ্ডলী আর গুরু কুণ্ডলীর যে সারণী, সেইখান থেকে আমরা এটাকে স্যার তৈরি করতেছি। এখন স্যার যেমন স্যার পুষ্যা নক্ষত্রের যত মানুষের স্যার চন্দ্র নক্ষত্র পুষ্যা, তাদের সবার এই ত্রিপাপ চক্রটা সেম, একই হবে। হ্যাঁ একই হবে। একই হয়। হ্যাঁ হ্যাঁ। তো এই যে বিষয়টা, প্রত্যেকটা নক্ষত্র অনুসারে যে ত্রিপাপ চক্রটা সেম, তো প্রত্যেকের লাইফের এফেক্টটা কোথাও না কোথাও, হ্যাঁ, তার জন্ম ছকের প্রভাব অনুসারে কিন্তু এই ফলাফলটা স্যার ভিন্নভাবে এফেক্ট করে। হ্যাঁ তার জন্ম ছকে হয়তো গ্রহের অবস্থা খুব ভালো, তো এখানে ত্রিপাপ চক্র তাকে একটা ভালো ফলাফল দিচ্ছে। আবার কারো হয়তো স্যার খুব খারাপ, সেটা যেমন এই যে এই মাত্রই স্যার আপনি উদাহরণ দিলেন যে বৃহস্পতি শুক্র চন্দ্রের মতো 3টা শুভ গ্রহ থাকা সত্ত্বেও এই ব্যক্তির জন্য কোনো ভালো না। এই ব্যক্তির এই 6 42 78 বছর বয়সে তার জন্য কিন্তু সুদীপ্ত সাহা, আপনি যেটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা সবাই বুঝেছে কিনা এইটা বুঝিয়ে দিই আমি। কথা হচ্ছে আমি কি বলেছি যে 3টি শুভকারক গ্রহ বসে আছে
কিন্তু শুভ হচ্ছে না। কেন হচ্ছে না? এই 8 নাম্বার নক্ষত্রে যত মানুষ জন্মগ্রহণ করবে, ধরেন বিশ্বে 800 কোটি লোক আছে নাকি, ওই তো 800 কোটি নাকি 8 কোটি, অলমোস্ট হ্যাঁ জি 800-র মতোই হবে, 800 কোটির 800 মতো। কোটি ধরে মানুষ আছে। তো 800 কোটি মানুষ আছে, সেই 800 কোটি মানুষের মধ্যে 27টা নক্ষত্র, ভাগ দেন 27, তাহলে একটা নক্ষত্রে কত মানুষ হয়? ধরে নেন 20 কোটি। 20 কোটি মানুষের কিন্তু ত্রিপাপ বর্ষ একই হবে না? হ্যাঁ, হবে তো? মানে এই হিসেবে শুনতে মানে ফলাফল এক হবে না, কিন্তু ছকটা তো ফলাফল স্যার কোন জায়গায় গিয়ে পরিবর্তন হবে সবাই বুঝুক। যেমন বৃষলগ্ন না হয়ে যদি সবার তো আর বৃষলগ্ন হবে না, তখন ওই 20 জি। কোটি মানুষকে 12টা লগ্নে ভাগ করেন, তখন হ্যাঁ। কমে যে 1.5 কোটিতে আসবে। 1.5 কোটিতে আসার পরে তখন 12টা রাশিতে ভাগ করেন, তখন কিন্তু হ্যাঁ। চলে আসবে 70,000-এ। তখন যে 27টি নক্ষত্রে ভাগ করেন, তখন কিন্তু কমতে কমতে কমে চলে আসবে। তখন কিন্তু লগ্নের ওই যে প্রথম লগ্নে 3টি নক্ষত্র, তখন 3 ভাগ করেন, তখন কিন্তু কমে এসে দেখবেন যে ওই আপনি যে ব্যক্তি ওই ব্যক্তিতে চলে আসবে। তা যদি না হয় তাহলে মানুষের জিহ্বার স্বাদ ভিন্ন হতো না, চোখের রেটিনা নিত না মানুষ, তারপরে ফিঙ্গারপ্রিন্ট নিত না। এগুলো কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন মানুষের কপি আর একজন মানুষ হয় না। এটি কেন হয় না? এই কারণেই কিন্তু হয় না। তো ওই প্ল্যানেট হবে না। উপরন্তু কি হবে? একজন জন্মগ্রহণ করেছে ঢাকায়, ওই একই দিনে একজন জন্মগ্রহণ করেছে কলকাতায়, একজন জন্মগ্রহণ করেছে হয়তো ওয়াশিংটনে, একজন জন্মগ্রহণ করেছে হয়তো ব্রাজিলে। তাহলে ওই যে সময় অনুযায়ী তাদের লগ্ন পরিবর্তন হয়ে মাথায় যেয়ে দেখবেন যে ওই একই ঘটনা ঘটেছে। আবার যমজ শিশু বা ত্রিপল শিশু বা 4 শিশু, 7 শিশু ও 10 শিশু একবারে জন্মগ্রহণ করছে। তো আমরা যমজ শিশু বিচার করার একটি নিয়ম আপনাদের শিখিয়েছিলাম। তো এই যমজ শিশুর জায়গায় যদি 3 জন শিশু জন্মগ্রহণ করে তাহলে কি হবে, কিভাবে বিচার করতে হবে, এটির কিন্তু একটি পদ্ধতি, এটা আমাদের উচ্চতর ব্যাচে আপনারা পাবেন, সেটি সিলেবাসের মধ্যে রয়েছে। যে টুইন বেবি হলে কিভাবে বিচার করবেন, প্রথম জনের লগ্ন কি ধরবেন, পরের জনের লগ্ন কি ধরবেন, যদি 3টি বেবি হয় তাহলে 3 নাম্বার জনের লগ্ন কি ধরবেন। এভাবে কিন্তু আপনাদের শিক্ষা দেওয়া হবে পরবর্তীতে। আপনারা নিতে পারেননি, আপনারা চাপ সহ্য করতে পারেননি, যার জন্য কিন্তু আপনাদের অনেক কিছু দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে আমরা পারিনি। আর তা না হলে স্যার, আপনাদের এই এখানে- ব্যাচ নিয়ে এত গর্বিত। আমার অনলাইন একেবারে প্রথম ব্যাচ, নীরজ স্যার কিন্তু সেই ব্যাচেরই শিক্ষার্থী। 17 জন মনে হয় সম্ভবত পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন। তাহলে প্রথম ব্যাচে 17 জন, আর আজকের ব্যাচে আপনারা এসে এই 63 জন ভর্তি হয়ে মাত্র 22 জন পরীক্ষা দিচ্ছে। তাহলে কোনটা বেজে হয়? ওইখানে কিন্তু 17 জন না 19 জন শিক্ষার্থীর মধ্যে 17 জন পরীক্ষা দিয়েছে, আর 17 জনের 15 জনই কম বেশি জ্যোতিষ করছে এখনো। আর আপনারা এই ব্যাচে কেন এত ঝরে গেলেন, এটি নিয়ে আমি আজও পর্যন্ত আমার গবেষণায় আমি শেষ নামাতে পারিনি। এটি কেন ঝরে গেলেন? তার জন্য আমাদের স্বপন কুমার চক্রবর্তী মহোদয় বলেছিলেন যে আমি খুব দ্রুত বলি, আপনারা ধরে নিতে পারছেন না, ক্লাসকে বেশি চাপ দিছি যার জন্য কঠিন হয়ে গেছে, তার জন্য অনেকে ধরে গেছে। কিন্তু আসলে কিছু করার নেই। পরবর্তীতে সহজ করার চেষ্টা করেছি, স্লো বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে ফলাফল আর কি হবে, যা ঝরে যাওয়ার তো গেছেই। তো ওই অনুযায়ী সবাইকে বুঝতে হবে। তখন এই প্রশ্ন আসলে বলতে হবে যে লগ্ন ভিন্ন, মানে লগ্ন পরিবর্তন হলেই তো গ্রহ নক্ষত্রের শুভ অশুভত্ব পরিবর্তন হয়, কিন্তু নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ একটি চলমান প্রক্রিয়া। তো জ্যোতিষশাস্ত্রে কখনোই চলমান প্রক্রিয়া মানে না। কেন মানে না? স্থান কাল পাত্র ভেদে নামেরও পরিবর্তন হয়। কিভাবে হয়? যেমন চুল, মাথার চুল, চোখের উপরে আসলে ভুরু, গোপে আসলে গোপ, দাড়িতে আসলে দাড়ি, এটা তো বুঝি। তাহলে ধরেন যে ব্যক্তি চক্রবর্তী, স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের বাড়ি যিনি জন্মগ্রহণ করেছে, আর রত্নবাহু বলরাম দাসের বাড়ি যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, রত্নবাহু বলরাম দাসের বাড়িতে যে শিশু জন্মগ্রহণ করেছে সে কিন্তু ওই হরে কৃষ্ণ শিখবেই, জুলি বাজানো শিখবেই। স্বপন কুমার চক্রবর্তী বাবুর ওখানে ওম অমু তাই নম, ওম অমুকায় নম, এগুলো শিখবে। আর আমার ঘরে হলে কি শিখবে? হরম যাও ওখানে, এই গাড়িটা নষ্ট করে ফেললি, এই শিখবে। আর কি শিখবে বলেন?
তাহলে তখন আমাদের উত্তর হবে যে লগ্ন সাপেক্ষে জাতক, তার পঞ্চম সাপেক্ষে আমরা পিতা, চতুর্থ সাপেক্ষে মা, তার পিতা মাতা কেমন, সেই মাটি কেমন, তার বংশ কেমন, সেটি বিচার করার পরে না গিয়ে ত্রিপাপ চক্রের ফলাদেশ হবে। এটা যে বিচার করতে পারবে সেই হবে জ্যোতিষ, নচেত নয়। নচেত তো ওই নক্ষত্র অনুযায়ী এটা তো বসায় দিতে সবাই পারবে, ওটা তো বইতেই রয়েছে, এক বই কিনলে ওই হয়ে যাচ্ছে, কিনাও তো লাগতেছে না, গ্রুপে দিয়ে দিয়েছি, পরীক্ষার হলেও আপনারা ওইটা দিয়ে বসাতে পারবেন। কিন্তু কে কোন ভাষায় লিখলে যদি এক্সামিনার সঠিক হয় বা যদি আমার মতো হয়, তাহলে মার্ক দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই বিবেচনাই করবে। অর্থাৎ আমরা চাইব আমরা দুটি পদ্ধতি ভেঙে দিয়ে, যেহেতু 2 ঘন্টা প্রশ্ন হবে, 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, সময় 2 ঘন্টা, অনেক সময়, তো একটা প্রশ্ন আমরা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা তো লিখবো, তো 1 পৃষ্ঠা লিখতে এমন কি আপনাদের জন্য কোনো বিষয়, তো সেই অনুযায়ী লিখবেন। তো নীরজ স্যার, ওনাদের একটু ঠিক এইভাবে একটু ত্রিপাপ চক্রটা একটু ওনারা ঠিক মতো বুঝেছে কিনা, যেটা সুদীপ্ত বাবু যে ধরনের প্রশ্ন করেছেন, এইভাবে এর একটু গুরুত্বটা বুঝিয়ে দেন। 5 মিনিট। ঠিক আছে, ঠিক আছে। যাক, তাহলে আমরা মোটামুটি ত্রিপাপ চক্র সম্পর্কে যে ধারণাটা, গতানুগতিক যে ধারণাটা ছিল, সেটা কি আমাদের বাঁধছে, ধারণা বাঁধছে কিনা সেটা বলেন আগে। জি স্যার, মিলছে। বাঁধছে। আসলে এই শিক্ষাটা আমি গুরুজির সাথে একদিন যখন একটা বিষয় আলাপ করতেছিলাম, তখন উনি আমাকে একটা বিষয় বলছিলেন যে বাবু আপনার ত্রিপাপ চক্রটা দেখ। ত্রিপাপ চক্রে এই শিক্ষাটা আমি মানে এর বাইরে পাইছি আর কি গুরুজির কাছে। তাইলে এই যে যেটা সুদীপ্তবাবু বললেন যে একই সময়ে চন্দ্র, শুক্র, বৃহস্পতি, এই শুভ গ্রহ থাকা সত্ত্বেও ব্যক্তির শুভ ফল পাচ্ছে না, নৈসর্গিক শুভ গ্রহ, এত শুভ গ্রহ তো আর হয় না, শুধুমাত্র চার্টের জটিলতার কারণে। তাহলে ব্যক্তির স্থান, কাল, পাত্র বেঁধে, যেমন গুরুজি বলছেন যে একটা ব্যক্তি একই সময়ে জন্মগ্রহণ করতে পারে, ঢাকাতে জন্মগ্রহণ করতে পারে, ওয়াশিংটন করতে পারে, দিল্লিতে করতে পারে, সাপোজ। আমি বলবো যে একই শহরে জন্মগ্রহণ করতে পারে একই সময়ে, কিন্তু 3 জন কি 3 ফল পাবে? 3 জনের ফলাফল কি একই রকম হবে? না স্যার, না। সেখানে না। কারণটা হচ্ছে, এখন দেখা গেল একজন জন্মগ্রহণ করলো অতি দরিদ্র পরিবারে, একজন জন্মগ্রহণ করলো একটা অভিজাত পরিবারে, একজন জন্মগ্রহণ একটা মধ্যবিত্ত পরিবার, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার। এই যে তার বংশানুক্রম যেটা গুরুজি বলে গেলেন, সেটা অনুযায়ী কিন্তু তার উপর ইফেক্ট তৈরি হবে, সেই ইফেক্ট অনুযায়ী ফলাফল পাবে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা বিবেচনায় আনি, ত্রিপাপ চক্রটা আমি অনেকেই দেখছি, আরেক জ্যোতিষী আছে শুধু ত্রিপাপ চক্র দেখেই রেমেডি করেন। আমি ত্রিপাপ চক্র দেখেই রেমেডি করেন, সরাসরি ত্রিপাপ চক্র আর কোনো কিছু দেখেন না, ওইটা থেকে উনি রেমেডি দিয়ে দেন, প্রতিকার দিয়ে দেন। সেটা হচ্ছে হয়তো ওনাদের ইনটিউশন বা দৈব শক্তি, ওইটা থেকে ওনারা রেমেডি দেন। তাহলে এই যে আঙ্গিকের ব্যবধান, গতানুগতিক ধারার বাইরেও যে বিচার, এটি তো গবেষণা, এটি কিন্তু গবেষণা, এটা কিন্তু গবেষণার ফল। আজকের যে ক্লাসটা, সেটা কিন্তু ডক্টর কেসি পাল মহোদয়ের গবেষণার রেজাল্ট। এই ধারা আপনারা কেউ আবিষ্কার করতে পারে না। এজন্য বলা হয়েছে যে গ্রন্থ হচ্ছে দেখার জন্য, কিন্তু বোঝার জন্য গুরু লাগে। আপনাকে সেটার অন্তর্নিহিত গুরু তত্ত্ব বুঝতে গেলে সেই দেখিয়ে দেওয়ার মানুষ লাগবে, ছাড়া হবে না। তাহলে এখানে যেমন আমি যদি বলি যে দেখেন এই জাতকের 7, 43, 79 বছর, মঙ্গল, রাহু, শুক্র, এই বছরে একটা কেউ কি ধারণা দিতে পারবেন যে এই বছরে এই সন্নিবেশে জাতকের কি হইতে পারে? কেউ কি একটু চেষ্টা করতে পারেন? এখানে 2টা পাপ, একটা শুভ গ্রহ, 2টা নৈসর্গিক, 2টা পাপ গ্রহ এবং একটা নৈসর্গিক শুভ গ্রহ। তো সেই ক্ষেত্রে এই জাতকের এই বছরগুলোতে ভিন্ন বছর বয়সে, যেমন 7 বছর বয়সে, 43 বছর বয়সে, 82 বছর বয়সে কি হইতে পারে, 7 বছরে তার উপরে ইফেক্টটা কি আসতে পারে,
এটা কে চেষ্টা করবেন? একটু করেন, নিজে উইলিংলি করেন, নিজেরা চেষ্টা করলে নিজেরা শিখবেন। একটু ব্যাখ্যা করে বলে দিবেন। কেউ বুঝতে পারেননি? স্যার এখানে আপনার বলুন। 743 এখানে আবার যদি আমি বৃষলগ্ন সাপেক্ষে এখানে দেখি, হ্যাঁ, এখানে দেখেন। আছে মঙ্গল রাহু শুক্র। এখানে বৃষলগ্ন সাপেক্ষে স্যার আমার পাপ গ্রহ আছে শুক্র, আর রাহু তো খারাপই, আর এখানে মঙ্গলের কথা অবশ্য বৃষলগ্নের ক্ষেত্রে বলা হয় নাই। এখন সেক্ষেত্রে ঈশ্বর লগ্নে আমি মঙ্গল কিন্তু সপ্তমপতি, সে কিন্তু মারক। হুম। সপ্তমপতি অলওয়েজ মারক। হ্যাঁ সপ্তম পথে ওই হিসাবে মারক, কিন্তু এমনি কিছু বলা হয়নি। কিন্তু বলা তো হয়েছে যে মারক লক্ষণাক্রান্ত হলে বা অন্য দিক দিয়ে হলে তো মারক হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে স্যার এখানে তো স্যার যেমন একটা কথা বললো যে একটা শুভ থাকলেই আমি একটু সুকান্ত বাবুকে সহজ করে দিই, যদিও 5 মিনিট সময় নিলাম, তো 5 মিনিট না নিই আমি। তো মঙ্গল এখানে প্রথমে কিন্তু বলেছি, তখন আমরা লিখবো যে মঙ্গল প্ল্যানেটে রাহু দৃষ্ট এবং শনির নক্ষত্রের শনি যুক্ত থাকার কারণে মঙ্গল সপ্তমপতি অলয়েস পাপ, তার পাপ ফল থেকে বেরিয়ে আসছে। তাহলে মঙ্গলের বছর, তার মঙ্গল একাদশে প্রাপ্তির ঘরে, একাদশ থেকে কি বিচার করা হয়, পরীক্ষার হলে অবশ্যই দ্বাদশ ঘর থেকে কি বিচার করা হয় এটা কিন্তু মুখস্থ রাখবেন। লগ্ন সাপেক্ষে পাপ শুভ এটা মুখস্থ রাখবেন। আমরা তো জানি না ওই সিলেবাসের থেকে কিভাবে প্রশ্ন করবে, তবে অতীতের প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করে দেবো আজকে, বা এই আজকে রাত্রে এই ধাপে ধাপে এখন থেকে প্রত্যেক ক্লাসে আলোচনা হবে। তো ধরেন তখন আমরা বলবো যে মঙ্গল আমাদের প্রাপ্তি দেবে, কর্মভাবে রাহু বসে আছে, কর্ম দেবে, তাহলে কর্মের মাধ্যমে আমি টাকা পাবো, পাবো না? জি স্যার। পাবো। তাহলে সেই টাকাটা আবার ব্যয় করবো কিসে? ব্যয়ভাব। ব্যয়ভাবে কিসে বিচার করব? আমাদের সেটা এই রবি শুক্র বসে আছে, দারিদ্র দশায় ফেলবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, সন্তানের রোগ ব্যাধি হবে, তারপরে ধরেন পণ্ডশ্রম হবে, ওই যে শ্রম দিয়ে যে আয় করেছে সেই পুরো টাকাটা ব্যয় হয়ে যাবে। আমি গতকালকে সকালে আমার বাড়ি বলে আসছি যে এই মাসের 30 তারিখ পর্যন্ত আমার কিন্তু প্রচুর জিনিস নষ্ট হবে, আরো 3-4 দিন আগের থেকে বলছি এর ভিতরেই। তো এগুলো ঘটতেছে, এই যে জিনিসগুলো ঘটতেছে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা, অযাচিত ব্যয়, এই যে ব্যয়গুলো ঘটছে, অর্থাৎ সেই যে আয় করবে তার কর্ম দ্বারা আয় করবে, আয় ভাবে যে প্রবৃদ্ধি হবে, কিন্তু ব্যয় ভাবে শুক্র রবি যুক্ত থাকার কারণে তার ব্যয়ের মাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, তার মানে সমান সমান হয়ে যাবে। আমার তো আয়ের সাথে কুলাবে না এ মাসে কুলানোর কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে অবস্থা। এভাবে যদি আপনারা উত্তরটা দেন তাহলে দেখবেন যে খুব হাসতে খেলতে শিখে গেছেন, বা দেখা যাচ্ছে আমার একটা প্রশ্ন মুখ উজ্জ্বল হবেই যদি আপনারা এইভাবে উত্তর দেন। স্যার তাহলে এই যে স্যার যে বছর আমরা এই ফলাফল দেখবো, তাহলে এই সেই বছরে অবশ্যই জন্মছকটা আমাদের সামনে না থাকলে তো আপনারা ওই গতানুগতিক চলে যাবেন এই জায়গায় যে রবি বৃহস্পতি শুক্র শুভ আছে, তাহলে তো 6, 42, 78 আপনারা শুভই লিখে দেবেন, কিন্তু আসলে ওই শুভ তো ঘটবে না। আজকে আমার কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, মানে রাহুর নক্ষত্র আমার, তাহলে আমার রাহুর নক্ষত্র, আমার ত্রিপাপ চক্রটা 24 নম্বরে করেন, করার পরে এই বছরটা 51 বছর বয়স, আমার 51 বছরে যান, যাওয়ার পরে 51 বছরে কি পড়েছে দেখেন, ওই শতবিশা নক্ষত্রের 51তম বছরে কোনটা পড়েছে একটু দেখে আসেন না, এখানে দেখেন ওই যে পেজগুলো দিয়ে দিয়েছি। আমার প্রশ্নটা স্যার আসলে ওই কেন্দ্রে কি ছিল করতে পারি নাই, যেমন স্যার আপনি বলেন স্যার 37 বছর বয়সটা স্যার আপনার জন্য খুব একটা খারাপ সময় ছিল, যে সময়টা 4টা কুষ্টিতে স্যার সেটাও দেখায় দিচ্ছি এখানে দেখেন। এটাই স্যার আমার প্রশ্ন ছিল। 51 নম্বর বছর চলে যান আপনারা একটু, 138 নম্বর পৃষ্ঠায় 51তম বছর, 51তম বছরে 24 নম্বর নক্ষত্রে দেখেন কেতু রবি আছে, দেখেন তা দ্বিকেতু ধন সংক্ষয়, মানে ধন ক্ষয় হবে, এটা 2 কেতু বলেছি না ওখানে ক্ষয় হবে। তাহলে কেতু আমার কোথায়? কেতু আমার প্ল্যানেটের কিন্তু 10ম ভাবে, আর চন্দ্র হচ্ছে আমার লগ্নের 8মে, তাহলে 8মে রাহুর নক্ষত্রে 51 নম্বর বছরে এসে ক্ষয় হবে, তো ক্ষয় হচ্ছে কিন্তু প্রচুর, এর ছাড়া না এই বছরের ক্ষয়ের কথা বলে বোঝানো যাবে না যে ক্ষয় কি।
আবার সফলতাও যে নেই তাও না, সফলতাও আছে। আর 37 বছর বয়স যদি আপনারা দেখেন, তাহলে 37 মানে কি, ওই 24 নাম্বার নক্ষত্রের 37 বছর বয়স দেখেন, 24 নাম্বার বছরের 1 বছর আর 37 দেখেন, দুটো শনি আর একটা বুধ। তো আমার কর্কট লগ্নে বুধ তৃতীয় দ্বাদশপতি, আর শনি স্বয়ং লগ্নে বসে আছে। তাহলে 37 বছরে দুটো শনি আর একটা বুধ। বুধ কোথায়? বুধ হচ্ছে রবি বুধ যুক্ত রাহু সঙ্গে চতুর্থে, লগ্নের চতুর্থে। তাহলে চতুর্থে রাহু, চতুর্থ ঘর থেকে কি বিচার করি? প্রথম দেখেন কি বিচার করি চতুর্থ ঘর থেকে? জমি জমা, তারপরে হচ্ছে যানবাহন, তারপরে হচ্ছে জনপ্রিয়তা, তারপর হচ্ছে মা, গৃহের সুখ শান্তি, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, টিকা, এইসব বিচার করি, তাই তো? আর আমার এখানে আছে কি দুটো শনি। শনি হচ্ছে সপ্তম এবং অষ্টমপতি, সে লগ্নে বসে আছে। তাহলে লগ্ন থেকে জীবিকা, লগ্ন থেকে স্বভাব, লগ্ন থেকে আসক্তি, লগ্ন থেকে ব্যক্তিত্ব, লগ্ন থেকে গুণ, তারপর যোগ্যতা, শরীর স্বাস্থ্য, মন, তারপরে হচ্ছে ওই মস্তিষ্ক, সব বিচার করি। তাই বিচার করি না লগ্ন থেকে? তো আমার তো ব্রেন স্ট্রোক, আমার স্ট্রোকটা তো ব্রেন, তাহলে মস্তিষ্ক লগ্ন থেকে বিচার করি না। লগ্নে শনি বসে আছে আর 37 নম্বর বছরে দুটো শনি আর একটা বুধ, যার জন্য বুধ ব্রেনের কারণ না, বুদ্ধির কারণ না। বুদ্ধিটা ব্রেন থেকে না পেট? ব্রেনের থেকে। আবার ব্রেন স্ট্রোক মানে কি? নার্ভের রোগ, নার্ভ ব্লক হয়েছে, আমার ঘাড়ে দুটি নার্ভ ব্লক হয়েছিল। তাহলে দুটি যে নার্ভ ব্লক হয়েছিল, ওই সময় তো ব্রেন অপারেশন করে ফেলবে। আমার তো অপারেশন করিনি। তাহলে সেই ব্লক ছাড়তে গিয়ে ছেড়েছে কত সালে? এই এমআরআই সিরিয়াল দেখে বুঝতে হবে। তো এখন এই হোয়াটসঅ্যাপে দেখাতে পারতাম এখন অবশ্য। এই আপনারা অংশুমান মালাকার নামে যে ব্যক্তিকে সম্মেলনের সময় দেখেছেন, আমি বলেছি যে আমার বাবা মা ভাই বোনের পরে যদি আমার 3 নাম্বার কোনো ব্যক্তি থেকে থাকে, তিনি অংশুমান মালাকার। উনাকে নিয়ে চেন্নাইতে যাওয়ার সময় প্লেনে বসে বলতেছি, এবার আপনি যে এমআরআই করবে দেখবেন, গেলে তো করবেই, তো এবার আমার ব্লক থাকবে না। বলে কি, না থাকলে তো তাহলে খুবই ভালো। তো উনি সাথে গেছেন, তা যাওয়ার পরে এমআরআই করেছে, বলছে, ডাক্তার বলছে, জীবনে আসলে তোর মতো প্রবৃদ্ধি, আগে বিবেকানন্দ মাইতি একবার বলেছিল যে এই রোগে তোর মতো প্রবৃদ্ধি আমি দেখিনি আমার জীবনে, প্র্যাকটিসের জীবনে। আর ওই দিন অংশুমান দা হাসপাতাল থেকে বেরোয় হাঁটতে হোটেলে যাওয়ার পথে বলছে যে অটোতে যাবো না, হেঁটে যাবো। চলেন। তাই হেঁটে যাওয়ার পথে বলতেছে যে আপনার কথাটাই সেইটাই সত্যি হলো যে ব্লকটা নেই। বুঝতে পেরেছেন? তাহলে কিভাবে ঘটলো? ওই জিনিসটাকেই কিন্তু বের করে নিয়ে আসতে হবে। তাহলে বুধ কিনা চতুর্থে বসে আছে, সে তৃতীয় এবং দ্বাদশপতি। তার জন্য ব্যয় হয়েছে, আমার বলপেন কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, কত রকম ব্যয় হয়েছে আমি তো বুঝতে পারিনি। কারণ হচ্ছে আমার ভাইরা, ধরেন বড় ভাই বাদে ছোট 2 ভাই চলবে, যে যেখানে পেরেছে সে সেইখানে খরচ করেছে, কেউ তো টাকার দিকে তাকায়নি। তার জন্য আসি, আর আপনাদের আশীর্বাদ ছিল হয়তো যে আপনাদের সামনে বক করার সুযোগ পাবো, এই জন্য বেঁচে আসি, না হলে তো যেত সবই ওই সময়। তো এই যে জিনিসগুলোকে বের করতে হবে, এই ত্রিপাদ চক্র দশা অন্তর্দশার থেকেও মারাত্মক জিনিস যদি এটি প্ল্যানেটের সঙ্গে মিল করা যায়। আর যদি নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ যদি এভাবে প্রশ্ন আসে, তাহলে আপনাদের জন্য ধারণা তো দিয়ে দিলাম যে আপনারা এইভাবে লিখবেন। তখন আমরা কিন্তু বুঝে নেব যে ওই প্রতিষ্ঠান আসলে প্রশ্ন করতে জানেন কি জানেন না, এটি আমরা ভাববো। তখন বলবো না কিছু, কিন্তু